শুভ দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাউথ এশিয়ান স্কুল স্পোর্টস ফেডারেশনের মহাসচিব এবং বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল। জি ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাংলাদেশের স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের শুরুটা কবে থেকে হয়েছে এবং এর কার্যক্রম কিভাবে পরিচালনা করা হচ্ছে? আমরা যখন রিও অলিম্পিক, এটা রিও ডি জেনাইরো ব্রাজিলে 2018 সালে হলো, ওখানে গিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে আমরা ওখানে ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশন এদের একটা কার্যক্রম দেখতে পাই এবং আমি ব্যক্তিগতভাবে ইন্টারেস্টেড হই এবং তাদের জেনারেল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করি এবং বাংলাদেশ সেখানে সদস্যপদ লাভ করে 2018 সালে। এরপর থেকেই আমরা বাংলাদেশে এটা শুরু করেছি। স্কুল স্পোর্টস এটা আসলে 18টা অলিম্পিকের যে ডিসিপ্লিন আছে সবগুলোকে নিয়ে করা আমাদের এটা। আর এটা আমরা বাংলাদেশে শুরু করার পর থেকে মূলত আমরা ক্রীড়া শিক্ষক, বিভিন্ন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে যে মাধ্যমিক যে স্কুলগুলো আছে তাদের যে ক্রীড়া শিক্ষক, এই ক্রীড়া শিক্ষকদেরকে নিয়েই আমরা একটা প্রথম কমিটি করি এবং আমার যতটুকু মনে আছে যে আমরা ফুটবল দিয়ে শুরু করেছিলাম, এরপরে আমরা অ্যাথলেটিক্স, সাইক্লিং, তারপরে দাবা, এইভাবে আমরা অলিম্পিক এবং নন অলিম্পিক ভুক্ত প্রায় 25টা ডিসিপ্লিন নিয়ে কিন্তু কাজ করার সুযোগ হয়েছে। তো সেই অবধি এখন পর্যন্ত করে যাচ্ছি এবং ইতিমধ্যে আমরা দেশীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে আমরা অংশগ্রহণও করেছি এবং দেশেও আমরা আন্তর্জাতিক ইভেন্ট অর্গানাইজ করেছি। আচ্ছা, কোন কোন খেলা নিয়ে কাজ করা হয়েছে? আমি আপনাকে যেটা বললাম যে অলিম্পিক ভুক্ত যে 18টা ডিসিপ্লিন আছে, অ্যাথলেটিক্স থেকে শুরু করে আপনার কারাতে, জুডো, ভলিবল, তারপরে আপনার বাস্কেটবল, ফুটবল, মানে ক্রিকেট বাদে সবগুলো ইভেন্টই আমরা মোটামুটি করেছি বাংলাদেশে। এখানে নারীদের অংশগ্রহণ কেমন ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কিন্তু 2022 সালে আপনি অলিম্পিকের পূর্বে এই অলিম্পিক যে শহরে অনুষ্ঠিত হয়, প্যারিসের নরম্যান্ডি শহরে, এই শহরে কিন্তু বাংলাদেশ থেকে আমরাই প্রথম বিকেএসপির 3টা টিমকে আমরা নিয়ে যাই এবং এর মধ্যে মেয়ে ছিল আর্চারিতে প্রায় 4 জন, অ্যাথলেটিক্সে 2 জন আর আপনার জিমন্যাস্টিকে 2 জন। তাহলে আমাদের প্রায় 12 জন সদস্যের যে বাংলাদেশ ডেলিগেশনটা ছিল, এখানে তো মেয়েরাই বেশি ছিল। এবং আপনাকে বলে রাখি যে ঠিক ওই খেলায় সাগর ইসলাম নামে অলিম্পিক যে কোয়ালিফাই করেছে আর্চারিতে পরে, তার শুরুটাই কিন্তু আমাদের ওই 2022 সালের নরম্যান্ডি আমাদের ইন্টারন্যাশনাল আন্ডার 18 স্কুল গেমসের মাধ্যমেই তার সূচনা হয়েছে ওখানে। বাহ, এটা খুব ভালো, এটা কিন্তু একটা বড় সাফল্য। এছাড়া অ্যাসোসিয়েশনের কি কি সাফল্য রয়েছে? আপনি যেটা বললেন যে ইতিপূর্বে বলেছেন যে মেয়েদের বিষয়ে, ওই ব্যাপারটা আমি একটু আবার বলতে চাই। আমরা কিন্তু ঠিক ওই মুহূর্তে রংপুরের একটা স্কুলের মেয়েকে কিন্তু আমরা এই ইভেন্টে অংশগ্রহণের সুযোগ দেই এবং সে কিন্তু এই প্যারিসে এই প্রোগ্রামে আমাদের খুব ভালো রেজাল্ট করেছে এবং বর্তমানে সে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত আছে। তো ঠিক এইভাবে যদি সাফল্যের কথাগুলো বলি তাহলে আমরা আমাদের আরও সাফল্য আছে। আমরা সাউথ এশিয়ান ফুটসাল করেছি, যেখানে কিন্তু মেয়েদের টিম চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে, এটা 2024 সালে। এছাড়াও আমরা গত বছর আন্তর্জাতিক স্কুল আন্ডার 18 ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছি মেয়েদের টিম নিয়ে। সাফল্য আসলে বড় কথা নয়, আমরা যে অংশগ্রহণ করতে পেরেছি বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে, স্কুল পর্যায়ের যারা ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে যে আন্তর্জাতিক অঙ্গনে যে তাদেরকে একটা উপস্থাপন করানো, এটাই আমাদের একটা সাফল্য। অবশ্যই। বাংলাদেশ স্কুল স্পোর্টস এর ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং কার্যক্রমগুলো কি কি? আসলে স্কুল স্পোর্টস, এটা তো আপনাকে পূর্বে বলেছি যে ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশন এটার ফাদার অর্গানাইজেশন। আমরা কিন্তু আইএসইউ ভুক্ত, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, এবং সুইজারল্যান্ডের লুজান শহরের অলিম্পিক ভবনেই আমাদের কিন্তু অফিস। তো বিশ্বের প্রায় 134টা দেশে এই অর্গানাইজেশন আছে। এটা অন্যান্য দেশে সেসব দেশের শিক্ষা মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে বা এককভাবে এটা নিয়ন্ত্রণ করে।
কিন্তু বাংলাদেশে এটা এখনও আমি সেইভাবে বা আমরা ইস্টাবলিশ করতে পারি নাই। এখানে সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারি পদক্ষেপ, ক্রীড়া মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। যেহেতু স্কুল স্পোর্টস বিষয়টা, এখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপক একটা ভূমিকা আছে। আপনি জানেন যে প্রায় 23,000 মাধ্যমিক স্কুল আছে বাংলাদেশে। এখন এই 23,000 মাধ্যমিক স্কুলে কার্যক্রম পরিচালনা আমাদের মতো একটা ছোট্ট অ্যাসোসিয়েশন বা ফেডারেশনের পক্ষে সম্ভব না। এখানে সরকার থেকে বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটার বাস্তবায়ন যদি করে, যে বিভিন্ন জেলা ভিত্তিক হতে পারে, বিভাগ ভিত্তিক হতে পারে, জাতীয় পর্যায়ে এই খেলাগুলো পরিচালনার মাধ্যমে 18টা বা 10টা যে কয়টাই খেলা করি আমরা, কিন্তু এগুলো যাতে একটা ধারাবাহিকতা থাকে এবং এই ধারাবাহিকতার মাধ্যমে আমরা যদি স্কুল স্পোর্টসটাকে জাতীয় পর্যায় পর্যন্ত নিয়ে আসতে পারি, তাহলে এটাই আমার পরিকল্পনা। কিন্তু এটা আমাদের একার পক্ষে সম্ভব না, এটা একটা সামগ্রিকভাবে সরকারিভাবে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে সরকারি বেসরকারি সহযোগিতাগুলো তো আপনারা অবশ্যই প্রত্যাশা করছেন। কতটুকু পেয়েছেন বা আগামীতে আর কি কি পাওয়ার আসলে প্রত্যাশা করছেন? স্কুল স্পোর্টস সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু 2 বছর পর পর একটা করে জিমনেজিয়াত বলে এটাকে, স্কুল অলিম্পিক, মানে অলিম্পিকের পরেই এটা সবচেয়ে বড় বৃহৎ পরিসরের স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য ইভেন্ট এটা। তো 2 বছর পর পর আমাদের আন্ডার 18 আর 2 বছর পর পর মানে অল্টারনেটিভ কনজিকিউটিভ ইয়েতে আন্ডার 15 এই দুটা গেমস কিন্তু আমরা করি। এটা ইউরোপের বিভিন্ন দেশ সহ ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় হয় আর কি। তো এখানে বাংলাদেশের পার্টিসিপেশন করাটা খুবই কঠিন হয়, যেহেতু আমাদের ফান্ড নেই। এখন এই তহবিলটা এতদিন আমরা করেছি হচ্ছে অভিভাবকরা দিয়েছেন, যে স্কুল পার্টিসিপেশন করছে তারা দিয়েছেন। আমরা স্থানীয় স্পন্সর কিছুই পাইনি, কিন্তু আমাদের যে ফাদার অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশন, তারা হয়তো কখনো কখনো হয় অ্যাকোমোডেশন ফ্রি দিয়েছে অথবা এয়ার টিকিট ফ্রি দিয়েছে, এইভাবে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। কিন্তু ভবিষ্যতে অংশগ্রহণ করা বা দেশের ভিতরে যদি আমি স্কুল স্পোর্টস নিয়ে কাজ করি, এখানে সম্পূর্ণ সরকারি একটা উদ্যোগ লাগবে। এবং আপনার মাধ্যমে, এটিএন বাংলার মাধ্যমে আমি বর্তমান সরকারকে বলতে চাই যে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে এটা যদি অ্যাফিলিয়েশন দেয়, তাহলে কিন্তু এটা কাজ করা আরও সহজ হবে। আমরা দেশের ভিতরে তৃণমূল পর্যায় থেকে ছাত্রছাত্রীদেরকে তাদের ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে নিয়ে এসে জাতীয় পর্যায়ে আমরা কিন্তু এই অবদান রাখতে পারবো এখানে। আচ্ছা, এই ক্ষেত্রে এইটা আসলে যারা স্টুডেন্ট রয়েছেন স্পেশালি তাদের জন্য কতটা আসলে প্রফিটেবল হবে? আপনি আশেপাশের দেশে যদি বলি, আমি শ্রীলঙ্কার কথা বলতে চাই। শ্রীলঙ্কাতে একটা ছেলে যদি খেলে এবং সে সার্টিফিকেট পায়, সে কিন্তু স্কুলে থেকে কলেজে যখন যাবে, কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাবে, চাকরি ক্ষেত্রে যাবে, তাকে কিন্তু অনেক মূল্যায়ন করা হয়। ইউরোপের দেশগুলোতেও এরকম আছে। তো আমাদের দেশে যদি সেই পলিসিটা করা হয়, আমি বারবার পলিসির কথা বলছি এজন্য যে একটা পলিসি যদি না থাকে, যেমন স্কুল ক্রীড়ানীতি, এটা আমাদের নাই বললেই চলে, নাই। হ্যাঁ, জাতীয় ক্রীড়ানীতি, আপনি নারীদের কথা বললেন, নারীদের যে ক্রীড়ানীতি, এটাও ঠিক ওইভাবে বাস্তবায়ন হয় না, যেটুকু আছে সেটুকু বাস্তবায়ন হয় না। তো এক্ষেত্রে যদি আমরা একটা ছেলে, ছাত্র বা ছাত্রীকে যদি আমরা প্রকৃত অর্থে তাকে খেলোয়াড় করে গড়ে তুলতে চাই, তাহলে কিন্তু তাদেরকে বেনিফিট দেখাতে হবে। কি বেনিফিট? যে তারা ইউনিভার্সিটিতে গিয়ে একটা সুযোগ সুবিধা পাবে। এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় যদি তাদেরকে ফর্ম ফিল আপের একটা সহযোগিতা করা হয়, তারা উৎসাহিত হবে। এইভাবে তারা লাভবান হতে পারে, যে যারা অংশগ্রহণ করবে স্কুল স্পোর্টসের এই ইভেন্টগুলোতে, তাদেরকে এইভাবে মূল্যায়ন যদি করা হয়, তাহলে কিন্তু সামগ্রিকভাবে জাতীয় ক্রীড়ানীতিতে এটা প্রভাব ফেলবে। এই ক্ষেত্রে আমরা দেখি যে স্কুল কলেজগুলোর যে ভূমিকা থাকা প্রয়োজন, তারা সেক্ষেত্রে কতটুকু পালন করছেন দায়িত্ব? শুধুমাত্র স্কুল কলেজ এরা হচ্ছে শুধুমাত্র আপনার যে বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা, এটার মধ্যে সীমাবদ্ধ থাকে। আর পাশাপাশি স্থানীয়ভাবে যে খেলাগুলো আয়োজন করা হয়, সেগুলোতে অংশগ্রহণ করে। আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে প্রতি বছর 2টা করে আপনার গ্রীষ্মকালীন এবং শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা হয়। তো এইটুকুর মধ্যেই তাদের কার্যকলাপ সীমাবদ্ধ। কিন্তু সেখান থেকে আমরা খেলোয়াড় তৈরি করে নিয়ে যে জাতীয় ফেডারেশন ক্রীড়া সংস্থায় যে আমরা তাদের প্রতিনিধিত্ব করব, সেটা কিন্তু এখন পর্যন্ত হয়ে ওঠে নাই।
এক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমরা দেখি খুব ট্যালেন্টেড আসলে খেলোয়াড় থাকে, তারা কিন্তু বেশ ভালো খেলে। সেখান থেকে যে হান্টিংয়ের ব্যাপার, যে প্লেয়ার হান্টিংয়ের ব্যাপারটা, সেটা একটা কি সংগঠনের মাধ্যমে এটা কোড তৈরি করলে কি আরও ভালো হয় কিনা, বা এটার ক্ষেত্রে কোনো প্রস্তুতি নেওয়া সম্ভব কিনা? জি, এটা অবশ্যই সম্ভব। আমি আবারও ওই পলিসির ক্ষেত্রেই যাচ্ছি যে যদি আমাদের এটা ক্রিয়ানীতি থাকে যে আপনি যদি সিঙ্গাপুরের দিকে দেখেন, ওখানে কিন্তু কমিউনিটি বেসড আপনার খেলাধুলা, যে আপনি একটা এলাকায় 5টা স্কুল আছে, এই 5টা স্কুলের যে ছাত্রছাত্রী তারা কিন্তু আফটার স্কুল ওই কমিউনিটিতে যাবে, যে একটা কমিউনিটি সেন্টার থাকতে পারে, সেখানে তারা কিন্তু খেলাধুলা করবে। ঢাকা শহরের প্রেক্ষাপটে যদি বলেন, ঢাকা শহরে কোথায় খেলবে ছেলেমেয়েরা, যে আজকে মোবাইলের প্রতি আসক্তি, হ্যাঁ, তো তাইলে এখানে সেই সুযোগটা যদি তৈরি করে দেওয়া হয়, যে আপনার সেই কমিউনিটিতে যদি তাদের খেলার সুযোগ করে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা ওখান থেকে ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে দেখা গেল যে একটা কমিউনিটিতে 2টা বা 3টা ডিসিপ্লিনে আপনি ভালোভাবে তাদেরকে ট্রেন আপ করে একদম জাতীয় পর্যায় পর্যন্ত নিয়ে আসার সুযোগ আছে, এবং সেইভাবে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে তারা যেতে পারবে। জি, এবার একটু আপনার ব্যাপারে জানতে চাই, আপনার ছোটবেলা কোথায় কেটেছে এবং স্পোর্টসের প্রতি এত ভালো লাগা কবে থেকে এসেছে? আমি আমার শুরুটাই হচ্ছে ক্রীড়া শিক্ষক দিয়ে। আমি শুরুটা আমার বাড়ি বগুড়া সুতরাপুর রিয়াজ কাজিলান শহরেই। তো আমি ছোটোবেলা থেকে আমি খেলাধুলা বলতে ওই দাবাটা খুব খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, তো সেইভাবে আমার উঠে আসা। এবং ক্রীড়া শিক্ষক দিয়ে কিন্তু আমার বেসিকটাও ক্রীড়া শিক্ষক আমি ছিলাম বিভিন্ন স্কুলে। এরপরে আমি একটা কলেজে প্রিন্সিপালও ছিলাম। তো এইভাবে আমার আর স্পোর্টসের সঙ্গে প্রায় আজকে 20 বছর ধরে, 20 বছরের উপরে সরাসরি ফেডারেশন, আমি অন্যান্য ফেডারেশনের সঙ্গেও কাজ করি তাদের ডেভেলপমেন্টের জন্য। এবং আমি বর্তমানে আন্তর্জাতিক একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির বাংলাদেশ, সাউথ এশিয়ার আমি প্রোগ্রাম ডিরেক্টর। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানতে পারলাম, ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। এটিএন বাংলাকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথে থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুক।